যে গরুর মাংস খায় না সে ভালো হিন্দু হতে পারে না। হি ইজ নট আ গুড হিন্দু হু ডাজ নট ইট বিফ। যে গরুর মাংস খায় না সে ভালো হিন্দু হতে পারে না, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ। এ কথাটি বললে ক্লিয়ারলি ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা এটা না জেনে শুনেই বলি যে বিবেকানন্দ বলেছিলেন যে গরুর মাংস খায় না সে ভালো হিন্দু হতে পারে না। এই কথাটি বিবেকানন্দ বলেছিলেন, কিন্তু এটা বিবেকানন্দ এইভাবে বলেননি যে হিন্দু গরুর মাংস খাবেন না সে হিন্দু হতে পারবে না, ভালো হিন্দু হতে পারবে না। এই কথাটা তিনি দাবি করতে চাননি। আগে পিছে যে ভ্যালুম, যে চ্যাপ্টারটি রয়েছে, যে অধ্যায় রয়েছে, অনুচ্ছেদ রয়েছে, এই লাইনটির আগে পিছে দেখতে হয়, তাহলে পরিষ্কার বোঝা যায়। যাই হোক, অনেকেই খাড়া করতে চান এক বাক্যে যে বিবেকানন্দ গরুর মাংস খাওয়ার পক্ষে ছিলেন আর তিনি গরুর মাংস খেয়েছিলেনও। ঠিক আছে, ডক্টর ব্যারেজ বরেজ এই সমস্ত বহু কিছু বিদেশি লোক লিখেছেন, বলেছেন, গবেষণা করেছেন ইত্যাদি উঠে আসে। যাই হোক, আমি এখানে স্বামী বিবেকানন্দ সত্যি কি গরুর মাংস খাওয়ার কথা উল্লেখ করেছিলেন, সে কথাটি কি সত্য, সেই বিষয় নিয়ে আমি আলোকপাত করব। আর যে গরুর মাংস হিন্দু শাস্ত্রে বা বেদ শাস্ত্রে এগুলো আছে কিনা বা ছিল কিনা, সত্যি কি এটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়, অপরিহার্য নয়, প্রয়োজন নয়, এই বিষয়গুলো পরবর্তী কোনো গো মাংস সংক্রান্ত বিষয় যদি হয় যেটা ইসলাম দর্শনের বিরুদ্ধে যাচ্ছে কি সপক্ষে যাচ্ছে, এই বিষয় নিয়ে বিশদ আলোচনা আমি পরে করতে পারি। কিন্তু আপাতত আমি এখানে বলতে চাইছি যে স্বামী বিবেকানন্দকে যারা খাড়া করেন, তিনি গরুর মাংস খাওয়ার কথা বলেছেন, সেই জায়গাটাকে কেন্দ্রায়িত করে একটু নিরপেক্ষতা রেখে সহজ কথায় স্বামী বিবেকানন্দকে যারা বুঝতে ভুল করছেন, এই বাণীকে নিয়ে অপপ্রচার করবার চেষ্টা করছেন, সেই জায়গাটাকে আমি একটু পরিষ্কার করবার চেষ্টা করব। তো প্রথমে আমরা জেনে নিই যে স্বামী বিবেকানন্দ কি সত্যিই গরু মাংস খাওয়ার কথা উল্লেখ করেছেন কোথাও, এরকম কোথাও আছে? হ্যাঁ, আছে। দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, এই একটি গ্রন্থ আছে। স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ রচনাবলী, বাণীয় রচনা, বাংলায় সম্পূর্ণ রচনাবলী। তো ইংলিশে এই গ্রন্থটি পড়লে আমরা জানতে পারি যে কিছু কিছু জায়গায়, যেমন ধরুন ভ্যালুম 3, ভ্যালুম 4, ভ্যালুম 6, ভ্যালুম 9, বিভিন্ন জায়গায় এই ধরনের কথা উঠে এসেছে। তবে আগে পিছের কথা মানুষ কিন্তু খেয়াল করতে চান না, সেটা খেয়াল করতে হবে। উনি বলছেন, ইউ উইল বি অ্যাস্ট্রোনাইজড ইফ আই টেল ইউ দ্যাট অ্যাকর্ডিং টু দ্য ওল্ড সেরিমোনিয়ালস হি ইজ নট আ গুড হিন্দু who does not eat beef। একটু আগে যেটা বলছিলাম, on certain occasions he must sacrifice a bull and eat it, that is disgusting now। এই যে লাস্টের একটি কথা আছে, আমি যে প্যারাটি বলছি এখানে, এটা হচ্ছে ভলিউম 3। এখানে আগে পিছিয়ে বলা অনেক সময়ের ব্যাপার। তো মূল বক্তব্য হচ্ছে, তিনি বলছেন যে আমি যদি একটি কথা বলি আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন, মানে আশ্চর্য হয়ে যাবেন যদি আমি বলি, সেই কথা বলছি। ইফ আই টেল ইউ, যদি আমি বলি, তাহলে আপনারা শুনলে অত্যাশ্চর্যের ভেতরে চলে যাবেন যে কি অ্যাকর্ডিং টু দ্য ওল্ড সেরিমোনিয়ালস, অর্থাৎ প্রাচীন ঐতিহ্য অনুসারে, প্রাচীন রীতি অনুসারে, প্রাচীনকালের একটি রীতির কথা বলছে। কোথাও কোথাও বৈদিক রীতির কথা উনি বলেছেন, যাক সেটা পরে বলছি। যে প্রাচীন এই রীতি অনুসারে, তখন বলা হচ্ছে যে রীতি অনুসারে, এটা কিন্তু বিবেকানন্দ বলছেন না, যে আমি বিবেকানন্দ বলছি যে হিন্দু মাংস খায় না, গো মাংস খায় না, সে ভালো হিন্দু হতে পারে না। আমি বিবেকানন্দ বলছি, এটা কিন্তু বলছেন না। আই এম টেলিং বিবেকানন্দ, এটা বলছেন না। স্বামী বিবেকানন্দ আই এম টেলিং, এটা বলছেন না। বলছেন অ্যাকর্ডিং টু দ্য ওল্ড সেরিমোনিয়ালস, প্রাচীন রীতি অনুসারে। তারপরে কি বলছেন যে অন সার্টেন অকেশনস হি মাস্ট স্যাক্রিফাইস, এই যে বিশেষ অনুষ্ঠান হতো, সেই বিশেষ অনুষ্ঠানে একটি ষাঁড়কে বলি দেওয়া হতো এবং সেটা খেত, কিন্তু দ্যাট ইজ ডিসগাস্টিং নাও, সেটা এখন বিরক্তিকর, সেটা অস্বস্তিকর। স্বামী বিবেকানন্দের এই লাইনটির দ্বারা বোঝা যায় যে তিনি প্রাচীন প্রথা, প্রাচীন রীতি বা প্রাচীন ইতিহাসে যেটা ছিল সেটাকে তিনি ঐতিহাসিক বা পৌরাণিকভাবে স্বীকারোক্তির দিন বা না দিন, তিনি কিন্তু সেটাকে বর্তমান সময় সাপেক্ষে অস্বীকার করেছেন। বর্তমান মানে
সমসাময়িক অর্থাৎ ওনার তৎকালীন সময়, উনি যে সময় কথাটা বলছেন, যদি আমরা 19 শতকের কথা ধরি বা 20 শতাব্দীর কথাই বলি, তাহলে এই কথাটি দাঁড়ায় অ্যাট প্রেজেন্ট যে তিনি এটাকে ডিসগাস্টিং বলেছেন। তার মানে উনি কথাটা প্রমাণ করেছেন, আবার বলেছেন, যাই করুন সেটাকে আবার অস্বীকার করে চলে যাচ্ছেন। যাই হোক, আরেকটি জায়গায় উনি বলছেন, ইফ উই ডিড নট ইট বিফ অ্যান্ড মাটন দেয়ার উড বি নো বাসার্স। Eating meat is only allowable for people who do very hard work and who are not going to be bhaktas, devotees. But if you are going to be devotees, bhaktas, you should avoid meat. এই একটি কথা বলছেন। লাস্ট, ইউ শুড অ্যাভয়েড মিট, তুমি এই মাংস উপেক্ষা করো, পরিত্যাগ করো, তুমি খাবে না। যদি উই ডিড নট ইট বিফ, যদি আমরা গরুর মাংস না খেতাম, মাটন না খেতাম, তাহলে কিন্তু কসাই থাকতো না। স্বামী বিবেকানন্দ এটা বলছে ওই প্রাচীনকালের সাপেক্ষে। ইটিং মিট ইজ ওনলি অ্যালাউ, একমাত্র এই যে গরুর মাংস খাওয়ার যে পারমিশন বা অ্যালাউ ছিল, সেটা ছিল যারা কঠোর পরিশ্রম করত, কিন্তু ভক্তদের জন্য নয়। আর যে ভক্ত হওয়ার চেষ্টা করছে আধ্যাত্মিকভাবে, অর্থাৎ ঈশ্বর উপাসনা করে, সাত্ত্বিক উপাসনা করে, অর্থাৎ যে প্রকৃতপক্ষে একটি সততার মাধ্যম দিয়ে সৎ বস্তুকে দর্শন করতে চাইছে, ভগবান বা ঈশ্বরকে প্রাপ্ত হতে চাইছে, আপেক্ষিকভাবে আমরা সেই হিসেবে ভক্ত শব্দটাকে এখানে আমরা প্রয়োগ করছি। কিন্তু বাস্তবিক ঈশ্বর বিষয়টি অন্যরকম বিষয়, সাধারণ মানুষ যেভাবে বোঝেন সেরকম নয়। যাই হোক, এই ভক্ত যিনি হতে চান, হতে চলেছেন, তাকে এই গরুর মাংস বা মাংস ত্যাগ করতে হবে। এটা কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন। অর্থাৎ এই কথার দ্বারা প্রমাণিত হয় যে বিবেকানন্দ কিন্তু সমসাময়িক সময় যে কথাগুলো বলেছেন আর প্রাচীন কালকে নিয়ে যে উদাহরণ দিয়েছেন, আর সময় উপযোগী যে বিষয়টি সেটা তুলে ধরছেন। এর বহু প্রমাণ এই লেখনের ভেতরেই আছে। উনি বহু জায়গায় পূর্বেই বলেছেন, ঠিক আছে, যারা পরিস্থিতিকে, বর্তমান সময়কে, স্মৃতিটাকে, যে পরিবর্তনটাকে অস্বীকার করছেন, যারা গতানুগতিক দ্বারাই চলছেন, তাদেরকে তিনি এক প্রকার অস্বীকার করেছেন। যাই হোক, আমরা আরেকটি স্ট্যান্জা দেখি। এভরি ম্যান ইজ এভরি এজ ইন এভরি কান্ট্রি ইন আন্ডার পিকিউলিয়ার সার্কামস্ট্যান্সেস। এই যে কথাটি বলছে এখানে স্বামী বিবেকানন্দ, যে প্রত্যেক মানুষ প্রত্যেক যুগে, প্রত্যেক দেশে একটি অদ্ভুত পরিস্থিতির ভেতর দিয়ে যায়। ঠিক আছে, এই পরিস্থিতি, সার্কামস্ট্যান্সেস, আমি একটি কথা প্রায়শই বলি, ম্যান ইজ দ্য ভিকটিম অন সার্কামস্ট্যান্সেস। মানুষ পরিস্থিতির মাধ্যম দিয়ে চলে। এই পরিস্থিতিকে স্বীকার করতে, অনেকে বলবেন পরিস্থিতিকে স্বীকার করতে গেলে তো বেদ, পুরাণ, কোরআনের বাণী অস্বীকৃত হয়। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ, এক শ্রেণীর মানুষ মনে করেন, এই যে কথাগুলোকে তুলে ধরেন বিবেকানন্দের, এটা মুসলিম সম্প্রদায়ের মানুষ এইগুলোকে বেশি উদাহরণ সাপেক্ষে তুলে ধরে বোঝাতে চান যে স্বামী বিবেকানন্দ গরুর মাংস খেতেন এবং গরুর মাংস খাওয়ার জন্য তিনি পারমিশন বা অ্যালাউ করে গেছেন। কিন্তু এইভাবে স্বামী বিবেকানন্দ বলেননি। সেটা এই একটি বাক্যে বোঝা যাচ্ছে যে সার্কামস্ট্যান্সেস উপর, সার্কামস্ট্যান্স অর্থাৎ পরিস্থিতির উপর, অদ্ভুত পরিস্থিতির ভেতর থেকে প্রত্যেক দেশ, জাতি, কাল ইত্যাদি যায়। If the circumstances change, ideas also must change. যদি পরিস্থিতির পরিবর্তন হয় তাহলে ধারণারও কিন্তু পরিবর্তন হতে হবে, হওয়া উচিত, হয়ও। সেটা বিবেকানন্দ বলছেন। বিফ ইটিং ওয়াজ ওয়ান্স মোরাল। একটা সময় এই গরুর মাংস খাওয়াটা নৈতিক ছিল। দ্য ক্লাইমেট ওয়াজ কোল্ড। যখন জলবায়ু বা বায়ু, ওয়েদার যাই বলুন, সেটা ঠান্ডা ছিল। অ্যান্ড দ্য সিরিয়ালস ওয়ার নট মাচ নোন। যখন খাদ্যশস্য সম্পর্কে অধিকাংশ মানুষের ধারণা ছিল না, মানে অজানা একটি বিষয় ছিল। মিট ওয়াজ দ্য চিপ ফুড অ্যাভেলেবেল। তখন এই মাংস, ঠিক আছে, অ্যাভেলেবেল, গ্রহণ করবার উপযোগী হিসেবে ছিল। সো ইন দ্যাট এজ অ্যান্ড ক্লাইম বিফ ওয়াজ ইন আ ম্যানার ইন্ডিসপেন্সেবল। বলছে সেই যুগের সাপেক্ষে এবং আবহাওয়ার সাপেক্ষে কি বলছে, যে গরুর মাংস কি হচ্ছে, একরকম অপরিহার্য ছিল। ইন্ডিসপেন্সেবল, অপরিহার্য ছিল।
বাট বিফ ইটিং ইজ হেল্ড টু বি ইমোরাল নাও, কিন্তু এখন সেই গরুর মাংস অনৈতিক। এই যে প্রত্যেকটি প্যাসেজের প্রত্যেকটি স্ট্যান্ডার দেখবেন শেষ প্রান্তে স্বামী বিবেকানন্দ ইগনোর করছেন এবং একটি নৈতিকতার কথা বলছেন, এবং গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয় সেটা কিন্তু উনি বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছেন। আমি আবার আলাদা করে বোঝানোর আর প্রয়োজন নেই, কারণ স্বামী বিবেকানন্দ এখানে এক বাক্যেই তা প্রকাশ করেছেন। এই জন্য যারা এক বাক্যে বলতে চান যে স্বামী বিবেকানন্দ গরুর মাংস খাওয়ার কথা বলেছেন, কথাটি সম্পূর্ণরূপে 100% ভুল প্রমাণিত হয়, সঙ্গত যুক্তি হয় না। তিনি একটি যুগোপযোগী বিষয়ের কথা বলেছেন, প্রাচীন যে সময়ের কথা, সভ্যতার কথা, ইতিহাসের কথা, সেটাকে তুলে ধরবার চেষ্টা করেছেন এবং বিভিন্ন পরিস্থিতির কথা তুলে ধরেছেন এবং বিভিন্ন দেশ, কাল, জাতি ইত্যাদির কথা তুলে ধরেছেন। কিন্তু তিনি এটা বলছেন না যে এখন তোমরা গরুর মাংস খাও। যখন 19 শতকে, 20 শতকে তিনি যখন এটা বলে যাচ্ছেন, আজকে যে সময়, যে শতাব্দীতে আমরা দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু মানে স্বামী বিবেকানন্দের কথা গ্রহণযোগ্য, যেটা অ্যাট লাস্ট তিনি একটি সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন যে আজকের যুগে সেই গরুর মাংস খাওয়া অনৈতিক। আরেকটি স্ট্যান্ডে আমরা বলি, দ্য ব্রাহ্মিনস অ্যাট ওয়ান টাইম এট বিফ অ্যান্ড ম্যারিড শূদ্রাস, অর্থাৎ তারা শূদ্র কন্যাকে বিবাহ করত এবং গরুর মাংস খেত। কারা? ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণ যারা। এ কাপ ওয়াজ কিল্ড টু প্লিজ আ গেস্ট, একটি অতিথির জন্য একটি বাছুরকে হত্যা করা হতো। এবং শূদ্রাস কুকড ফর ব্রাহ্মণস, এই ব্রাহ্মণের জন্য এই শূদ্র প্রকৃতির মানুষ যারা, তারা এই গোবৎসকে অর্থাৎ বাছুরকে রান্না করতো, অর্থাৎ গরুর মাংস রান্না করত। এখানে কিন্তু শূদ্রাস এবং ব্রাহ্মণ স্বামী বিবেকানন্দ কিভাবে বুঝিয়েছেন সেটা একটি বিষয়, কিন্তু আমরা ব্রাহ্মণ মানে সুপ্রাচীনকালের বৈদিক যুগের ব্রাহ্মণদের যদি কথা বলি, অর্থাৎ ব্রাহ্মণদের কথা বলি, তাহলে কিন্তু অনেক বিতর্ক আসবে। গ্রামারের ব্যাকরণ, গ্রামার এবং গ্রামার বা ব্যাকরণের সাপেক্ষে যদি আমরা বলি, বিভিন্ন বড় বড় টিকাকারদের সাপেক্ষে যদি এই তথ্য আমরা তুলে ধরি, তাহলে কিন্তু ব্রাহ্মণ শব্দের একটি উৎকৃষ্ট অর্থ আমরা পাই, যেখানে কিন্তু সাধারণ একজন ব্রাহ্মণ যদি সত্যি স্বামী বিবেকানন্দ এটা উল্লেখ করে থাকেন, মানে উল্লেখ করেছেন গ্রন্থ সাপেক্ষে যদি আমরা ধরি, তাহলেও কিন্তু তখনকার সময়ের যে ব্রাহ্মণ তারা কেমন ছিলেন সেটা আগে বুঝে নিতে হবে। আর প্রচলিত তথাকথিত যে ব্রাহ্মণ অর্থাৎ বামনিজম, এইটা যদি বিবেকানন্দ উল্লেখ করেন, এইটাকে যদি নিয়ে এসে উদাহরণ দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু একেবারেই অস্বীকার করবার জায়গা নেই। কিন্তু উৎকৃষ্ট যারা ব্রহ্মবিদ, ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ, তারা কি গ্রহণ করতেন, তারা কোন গোমাংস গ্রহণ করতেন, এগুলোর অনেক মানে বিতর্ক আছে, ঠিক আছে, এবং সঙ্গত যুক্তিও আমরা দেখাতে পারি। সেটার আমি অ্যাভেলেবেল সময় আজকে পাচ্ছি না, পরবর্তীতে এই বিষয়ের উপরে গোমাংস খাওয়া বেদে আছে কিনা এবং সেটা কতটা সঙ্গত, বা কোনো মহাপুরুষ এগুলো গ্রহণ করেছেন কিনা, এবং ইসলাম ধর্মের যে গোমাংস বা গোহত্যার সঙ্গে বেদের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত কিনা, এই সমস্ত বিষয়ের উপরে বিশদ আলোচনাটা আমি পরবর্তীকালে করব কোনো একটি লেকচারে, সম্ভব হলে সেরকম প্রশ্নোত্তর সাপেক্ষে। তাহলে এখানে আমরা বিবেকানন্দের অনেক কথা জানতে পারলাম। স্বামী বিবেকানন্দ আরেকটি জায়গায় বলছেন, আমি বাংলাতেই বলি, এটা পরিষ্কার হয়ে যাবে। একসময় এই ভারতে গরু না খেলে কোনো ব্রাহ্মণ থাকতে পারতেন না। আপনারা বেদে পড়তে পারেন, কোনো বাড়িতে সন্ন্যাসী, রাজা কিংবা গুরুত্বপূর্ণ লোক এলে সবচেয়ে ভালো বৃষকে হত্যা করা হতো। ধীরে ধীরে সকলে বুঝলেন, যেহেতু আমরা কৃষিজীবী জাতি, সেই কারণে ওই সেরা সেরা বৃষক হত্যা কি হচ্ছে, জাতির বিনাশ করা হচ্ছে বৃষকে হত্যা করা মানে। তাই এই প্রথা বন্ধ হয় এবং গোহত্যা বিরুদ্ধে কিন্তু আওয়াজ ওঠে। এটা স্বামী বিবেকানন্দ একটি জায়গায় বলছেন। এটা কিন্তু হিস্ট্রিক্যালি উনি পরিস্থিতির সাপেক্ষে পুরাতন পরিবেশ এবং পরিস্থিতির ঘটনাটাকে বর্ণনা করছেন, কিন্তু স্বামী বিবেকানন্দ এটা বলছেন না যে তোমরা গরুর মাংস খাও। এটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন যে তোমরা গরুর মাংস খাও, এটা কিন্তু ঠিক নয়। সুতরাং আমরা স্বামী বিবেকানন্দের এই স্ট্যান্ডের আগে পিছিয়ে যদি ভালো করে লাইনগুলো পড়ি, তাহলে আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। এজন্য স্বামী বিবেকানন্দ একটি জায়গায় বলছে, সবচেয়ে বড় ভুলটি হলো অজ্ঞ লোকেরা সবসময় মনে করে যে এই স্থানীয় প্রথাই আমাদের ধর্মের সারবস্তু।
আমাদের স্থানীয় যে প্রথা, সেই প্রথাটাই হচ্ছে ধর্মের সার বস্তু। এটা অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা এটা মনে করে। তার মানে যে কালে, যে সময়, যে জাতিতে, যে কান্ট্রিতে এই ঘটনাগুলো ঘটেছিল, সেটাকে তিনি কিন্তু একটি পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। পরিস্থিতির সাপেক্ষে সেগুলো ছিল, কিন্তু বর্তমান সাপেক্ষে সেগুলোকে বা যুগোপযোগী সময় অনুসারে সেগুলোকে তিনি অস্বীকার করেছেন বা তার প্রাধান্যতা স্বীকার করেছেন। তারপরে বলছেন, আমাদের শাস্ত্রে দুই ধরনের সত্য খুঁজে পাই। একটি যা মানুষের শাশ্বত প্রকৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যা ঈশ্বর, আত্মা এবং শাশ্বত প্রকৃতির সম্পর্ক নিয়ে আলোচনা করে। অন্যটি হচ্ছে স্থানীয় পরিস্থিতি, তৎকালীন পরিবেশ, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদির সাথে সম্পৃক্ত। তাহলে আমরা এখানে দুটো শ্রেণীর কথা পাচ্ছি, যে শাস্ত্রে দুই ধরনের সত্য আমরা খুঁজে পাচ্ছি। একটি হচ্ছে প্রধানত বেদভিত্তিক, অর্থাৎ শাশ্বত প্রকৃতির উপরে ভিত্তি করে নির্বাচিত হচ্ছে। আরেকটি হচ্ছে স্থানীয় পরিবেশ, সামাজিক প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ স্মৃতি পুরাণ যেটা বলছে। তাই স্বামী বিবেকানন্দ বলছেন বেদ অখণ্ড এবং নিত্য। আগে পিছিয়ে যেটা উনি যুক্তি দেখিয়েছেন, বেদ অখণ্ড, নিত্য, শাশ্বত, সত্য, তা অপরিবর্তনশীল। কিন্তু যখন যুগোপযোগী অনুসারে সেই তত্ত্বকথাগুলোকে স্মৃতিকারগণ বা পুরাণ শাস্ত্রকারগণ এগুলোকে সময় অনুসারে নিয়ে আসেন, সেটা চেঞ্জ হতে পারে। কিন্তু এটাও বলা হচ্ছে যা বেদের সাথে সম্পৃক্ত নয় সেটাকে অস্বীকার করা হয়েছে সেই শাস্ত্রকে। এখন সেই সূত্র অনুসারে, যুগোপযোগী অনুসারে স্মৃতি পুরাণাদিকে গ্রহণ করতে হয় স্বামী বিবেকানন্দের পরিভাষা। শুধু স্বামী বিবেকানন্দের পরিভাষায় নয়, এটা বাস্তব সত্য যে আপনি একটি সময় বাচ্চা ছোট্ট শিশু ছিলেন। আজকে যদি দাবি করা হয় আপনি কেন বাচ্চা ছোট শিশু নন, আপনার কাছে যদি এটা কেউ দাবি করে, না 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 বলবেন তখন যে আমি তো অনিত্য, ঈশ্বর নিত্য বস্তু। তা ঈশ্বর যদি নিত্য বস্তু হয় তাহলে আপনি অনিত্য বস্তু। আপনার মাধ্যম দিয়ে সেই নিত্য বস্তু যদি প্রকাশিত বা ঘোষিত হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হয় কি করে? কারণ আপনিই তো নিত্য বস্তু নন, অনিত্য। সুতরাং নিত্য বস্তু ডিফাইন করা বড় কঠিন। তাই এক বাক্যে বলা যায় না যে যা পূর্বে ছিল, আমরা যেটা দেখেছি 1000 বছর আগে, 10,000 বছর, 9,000, 5,000 বছর আগে, আজকে সেটা গ্রহণযোগ্য হবে। সেটা পরিস্থিতির সাপেক্ষে শাস্ত্র বর্ণনা করেছে যে সেটার পরিবর্তন ঘটবে, কারণ এই জগৎ পরিবর্তনশীল। বেদ কখনো পরিবর্তিত হয় না। বেদে লেখা আছে, ধরুন জ্ঞান, বেদ মানে জ্ঞান, অফুরন্ত, অসীমান্ত জ্ঞান, অনন্ত জ্ঞান, যেটা ডিভাইন। এখন সেই জ্ঞানে লেখা আছে যে এই যুগে এটা হবে, বেদে এটা লেখা আছে, তো সেই যুগে সেটা হবে। এটার মানে এই নয় যে বেদ পরিবর্তন ঘটে গেল। বেদের যে দর্শনটি, সেই দর্শনটি যুগোপযোগী এবং সময় অনুসারে ডিফাইন করে দিচ্ছে বা ভবিষ্যৎ বর্তমানকে বলে দিচ্ছে। সেই সাপেক্ষে সেই জ্ঞানটি গ্রহণযোগ্য হচ্ছে, কিন্তু বেদ পরিবর্তিত হচ্ছে না। বেদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি বলে দিয়েছে সময় অনুসারে, সেটাকে আমরা দেখতে পাই। এখন যদি বলেন না বেদে লেখা আছে প্রত্যেকটা যুগেই এইরকমই থাকবে, সেটা তো হয়নি। এখান থেকে 10,000 বছর আগে তো সেটা হয়নি। আজকে যদি কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ এই কথাগুলোকে বেশি যুক্তি দেখানোর জন্য খাড়া করেন, স্বামী বিবেকানন্দ এটা বলেছেন, কিন্তু না। দেখুন, আপনি আজকে বাসে চড়ছেন, ট্রেনে চড়ছেন, হেলিকপ্টার, এরোপ্লেনে চড়ছেন, বলুন তো এখান থেকে যখন মুসলিম শাসন আমল প্রায় 1,500 বছর আগের থেকে শুরু হয়েছে, 1400 বছর আগের থেকে শুরু হয়েছে কমপ্লিটলি, তো সেই সময় এরোপ্লেনটা কোথায় ছিল? আজকে সেই এরোপ্লেনটা কি অস্বীকৃত হবে? আজকের জায়গায় আপনি তো এটা চড়ছেন, এটা তো হারাম হয়ে যাবে। এই কথা বিবেকানন্দ বোঝাতে চাইছেন, যখন 9,000 বছর আগে সমাজ পরিস্থিতি, জাতি, কালচক্র অনুসারে কোনো হয়তো ব্রাহ্মণ জাতি বা বামনিজম যে মতবাদ ছিল, বা একশূদ্র প্রকৃতির মানুষ ছিল যারা অনভিজ্ঞ ছিল, বা ক্লাইমেট অনুসারে তখন গ্রহণযোগ্য ছিল, কিন্তু আজকের সাপেক্ষে হট টেম্পারেচার যেখানে গ্রহণযোগ্যতা আসে না। কারণ গরুর মাংস প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধি পায়, প্রচণ্ড উত্তপ্ত যুক্ত খাবার, তপ্ত, যারা খেয়েছেন তারা ভালো করে জানবেন, ভীষণ পাওয়ারফুল খাবার, যা শরীরের ভেতরে আপনার টেম্পারেচার বাড়িয়ে দিতে পারে নিমেষের ভেতরে। এবং যাদের হার্টের প্রবলেম আছে তারা যে কোনো সময় অত্যধিক এই মাংস খাওয়ার ফলে স্ট্রোক করে যেতে পারেন, হাই প্রেশার উঠে যেতে পারে, আমার দু চোখের সামনে দেখা।
সুতরাং কোন শরীরের জন্য, কোন পরিবেশে, কোন দেশে, কোন জাতিতে, কোন বর্ণের ক্ষেত্রে কিভাবে গ্রহণ করতে হবে, কখন গ্রহণ করতে হবে, সেই কথাগুলোকে স্বামী বিবেকানন্দ ঘোষণা করেছেন প্রাচীন ঐতিহ্যকে ধরে। কিন্তু স্বামী বিবেকানন্দ এই কথার মাধ্যমে এটা বোঝাচ্ছেন না যে তোমরা গরুর মাংস খাও। ঠিক আছে, এর বিশদ আলোচনা আমি সংক্ষেপে স্বামী বিবেকানন্দের কথা দিয়েই উদ্ধৃতি দিলাম, তার কথা দিয়েই আমি সঙ্গত যুক্তিগুলোকে প্রদর্শন করবার চেষ্টা করলাম। বাস্তবিক সত্য যে ম্যানেজ দ্য ভিকটিম অন সার্কামস্টান্সেস, যেটা আমি প্রায়শই কথা বলি। প্রত্যেক যুগে প্রত্যেক মহাপুরুষ, ঋষি, যোগী, আমাদের বৈদিক সনাতন দর্শনের সাপেক্ষে যদি চিন্তা করা হয় তাহলে আমরা দেখতে পাই সেখানে বড় বড় ঋষি, যোগী, মহাপুরুষরা এই সময়টাকে স্বীকার করেছেন, যুগটাকে স্বীকার করেছেন। আমাদের শাস্ত্রে 4টে যুগ আছে, সেখানে যুগের সাপেক্ষে মানুষের রূপান্তর, পরিবর্তন, খাবার, খানা পিনা যা কিছু আছে, ভাষা, চিন্তা ভাবনা, পরিবেশ পরিস্থিতি সব কিছুর একটি পরিবর্তন ঘটবে। বারংবার তা বলা হয়েছে। শ্রীমদ্ গীতোপনিষদে পর্যন্ত শ্রীকৃষ্ণ এখান থেকে 4500 বছর আগের দর্শন অনুসারে যদি দেখি, সেখানেও স্বীকার করছেন যে জগৎ পরিবর্তনশীল, পরিবর্তন করবে। তো এই জগতের পরিবর্তন যখন বেদে বলেই দিয়েছে, বেদান্তে বলেই দিয়েছে যে পরিবর্তন করবে, তাহলে সেটা সত্য, বেদের বাক্য সত্য। বেদ তো পরিবর্তন হচ্ছে না, এই বাক্যটা তো মিথ্যা প্রমাণিত হচ্ছে না। এখন সর্বযুগে সর্বকালে ওই একই জিনিস চলবে, তাহলে বুঝতে হবে যারা এই সিদ্ধান্ত, এই মতবাদ খাড়া করবার চেষ্টা করেছেন, সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দের পরিভাষায়, তাছাড়া আমার ব্যক্তিগত অনুভব থেকে আমি বলতে পারি সেখানে কিন্তু একটু কন্ট্রাডিকশন থাকবে। সেটার কিন্তু তার অ্যাবসলিউট যে মেথড, সেই থটটাই হারিয়ে যেতে পারে যারা এই যুক্তিটা দেখাচ্ছেন যে সর্বকালে সর্বযুগে ওই একই রীতি, একই নীতি, একই স্থিতি থাকবে। সময় বড় একটি অদ্ভুত চক্র, আমরা কালচক্রে, কালখণ্ডে বাস করি। কালের অনেক বিচিত্র রূপ, এই জগতের, মাইক জগতের পরিবর্তনশীলতা, এটা বাস্তব সত্য। পৃথিবীতে একমাত্র সত্য বলতে এখনো পর্যন্ত প্রমাণিত সেটা হচ্ছে মৃত্যু। আর বাকি দেখুন, জন্ম আছে, মৃত্যু আছে। এই জন্ম এবং মৃত্যু, শাশ্বত সত্য হচ্ছে মৃত্যু। মৃত্যুকে অবরোধ করা যায় না। আমরা দু চোখের সামনে প্র্যাকটিক্যালি আজও দেখিনি যে মৃত্যুকে রোধ করে সে অনন্তকাল ধরে জীবিত রয়েছে। তবে হাজার হাজার বছর বয়সে বেঁচে থাকা, যৌগিক প্রক্রিয়ায় সম্ভব হওয়া যে যোগীরা আছেন, সেটাও প্রমাণিত সত্য। কিন্তু মৃত্যু সংগঠিত হবে একদিন, এটা বাস্তব সত্য। আজ আমরা প্র্যাকটিক্যাল চোখে যেটা দেখছি, এই যে মৃত্যুর পরিবর্তন ঘটছে না, মৃত্যু হয়েই চলেছে। এখন আগামীতে যে ভবিষ্যৎ, অনন্ত ভবিষ্যৎ সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই কাল তখন কি সাক্ষ্য দেবে সেটা সময় বলবে। আজকের সাপেক্ষে আমরা দেখেছি জগৎ পরিণামশীল, পরিবর্তনশীল। সুতরাং আমাদের যে পরিবেশ পরিস্থিতি, ভৌগোলিক পরিকাঠামো এবং নক্ষত্র, গ্রহ, বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান যা কিছু আছে, সমস্ত জগতে দেখতে পাই একটি পরিবর্তনশীলতা। প্রতিনিয়ত এক্সটেনশন হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, কর্ষণ হচ্ছে, বিকর্ষণ হচ্ছে। ইহার ভেতরে এক অনন্ত রূপের বিচিত্রতা চলছে। পরিবর্তনশীলতার এক চরম পরিকাঠামো তৈরি হচ্ছে ক্ষণে ক্ষণে। এগুলো অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞানের বিষয়বস্তু। সুতরাং যুগোপযোগী অনুসারে আমাদের বৈদিক সিদ্ধান্তে যেটা উঠে এসেছে সেটা অভ্রান্ত। স্বামী বিবেকানন্দ সেটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে বেদে গরুর মাংসকে খাওয়া আর না খাওয়া দুটো পক্ষেই সঙ্গত যুক্তি প্রতিস্থাপন করবার জন্য বড় বড় বিদ্বান ব্যক্তিরা তা উল্লেখ করেছেন। প্রত্যেকটা জায়গায় এটা রয়েছে। এক বাক্যে বলা যায় না যে গরুর মাংস বৈদিক যুগে খেত, আবার এক বাক্যে বলা যায় না যে গরুর মাংস খেত না। এই বাক্যটা সত্যে পরিণত করতে গেলে সমগ্র বেদ জ্ঞান লাভ করা প্রয়োজন, প্রকৃত সত্য জানা আবশ্যক। তবে বহু মহাপুরুষগণ গরুর মাংস খেতেন বৈদিক যুগে, এটা স্বীকার করেছেন, পণ্ডিতগণ স্বীকার করেছেন। আবার বড় বড় বৈদিক টিকা করেছেন এরকম বড় বড় আচার্যগণ যারা রয়েছেন, দুর্গাচার্য থেকে বড় বড় টিকাকারগণ, এই জিনিসগুলোকে আবার কিছু কিছু জায়গায় অস্বীকার করেছেন। সুতরাং আজকের এই বিতর্ক এখানে আমি করব না। পরবর্তীতে সময় হলে গরুর মাংস খাওয়া বেদে সম্মত কি সঙ্গত না অসঙ্গত সে বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ বিবেকানন্দের এই উদ্ধৃতিগুলোকে দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে স্বামী বিবেকানন্দ গরুর মাংস খাওয়ার পক্ষে ছিলেন, না, এই কথাটি আমি 100% অন্তত আমি যতটুকু আগে পিছে এই যে ভলিউমগুলো, এই গ্রন্থটির অর্থাৎ কমপ্লিট রচনাবলী স্বামী বিবেকানন্দের এই গ্রন্থ যারা অধ্যয়ন করবেন, এই ভলিউমগুলো দেখবেন, সেখানে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু কিছু ডগমেটিক ভিউজ সম্পন্ন মানুষ যারা
গোড়ামিতে বিশ্বাসী, মানে আমার ধর্মই শ্রেষ্ঠ, অন্যের ধর্ম শ্রেষ্ঠ নয়, আমার মতবাদই শ্রেষ্ঠ, অন্যের মতবাদ শ্রেষ্ঠ নয়, সবসময় একই একটি জিনিসকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন, কাল চক্র পরিস্থিতি কিছুই মানেন না, ঠিক আছে, ওই এক গোড়ামো নিয়ে চলছেন, তাদের ক্ষেত্রে এই স্বামী বিবেকানন্দের সত্যকে মেনে নেওয়া কঠিন। কিন্তু বাস্তব সত্য স্বামী বিবেকানন্দ নিজেই অস্বীকার করে গেছেন, দিস ইজ ডিসগাস্টিং নাও, আজকের সময় এটি বিরক্তিকর এবং ইমোরাল, অনৈতিক। এই হচ্ছে চিরশাশ্বত সত্য। জয় মা।